আমার 3.5 লাখ গার্লফ্রেন্ড। 3.5 লক্ষ গার্লফ্রেন্ড আছে আমার। সুযোগ পেলে কার গালে থাপ্পড় মারতে চান? সুযোগ পেলে সত্যি বর্ষা চৌধুরীর গালে একটা থাপ্পড় মারতে চাই। চোখে চোখে প্রেম। আল্লাহ, কোন বিপদে পড়লাম এটা। জীবনের সবচেয়ে বড় ভুল কি? বর্ষা চৌধুরীর পাশে দাঁড়ানো। নাম আমার টাটা, আমি মার্বেল দিয়ে করি মানুষের চান্দি ফাটা। আর এখন আপনি এটা স্বীকার করে দেন যে মুন্না খান না, মুন্না খানের টাকাটাই টার্গেট ছিল, মুন্না খানকে ব্ল্যাকমেল করে আমার টাকা, এটা স্বীকার করেন। এটা স্বীকার করলে আপনি সুন্দরভাবে বাঁচেন, আমাদের কারো কোনো প্রবলেম নেই। অন্তত আপনার সন্তানদের জন্য বাঁচেন, আপনার ছেলেটার জন্য বাঁচেন, আমরা আপনার সাথে আছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্ল্যাশ টক সিজন 2। আপনাদের সাথে আছি আমি তমর রশিদ, এবং আজ আমার সাথে কে এসেছে যিনি ভীষণ ভাইরাল বর্তমানে, আমরা অনেকে তাকে বর্ষা চৌধুরীর মুন্না খান বলি। তিনি আজ এসেছেন, তার সাথে আজ অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে। ওয়েলকাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপাতত ভালোই আছি। এত ভালো থাকার কারণ? এত ভাইরাল হওয়ার জন্য কি ভালো থাকা? এখানে কাউকে দিয়ে যে আমার ভাইরাল হতে হবে এরকম কিছু না। আমার তো মনে হয় যে আপনার নাম ব্যবহার করে, আমার নাম ব্যবহার করে বা আমাকে ব্যবহার করে কেউ ভাইরাল হয়েছে, বাহ, এটা আমার কাছে মনে হয় আর কি। আপনার মনে ছোটবেলার বন্ধু ছিলেন বর্ষা চৌধুরী আর আপনি? আসলে ওনার সাথে আমার পরিচয় 2024-এ 18ই ডিসেম্বর আমার বার্থডে ছিল। আচ্ছা, আমাকে বললো, মেসেজ দিল, উইশ করলো, যেটা আর কি সচরাচর আমরা করি এরকম। তাহলে আমার মনে হয়েছিল যে আসলে কি বর্ষা চৌধুরী এটা? আমি বলছিলাম আপনি কি আসলেই বর্ষা চৌধুরী? বলছে হ্যাঁ। পরে বয়েস দিল আমাকে, হ্যাঁ আমি বর্ষা চৌধুরী। তখন আমার বার্থডে ছিল, তো মানে আমি আমার কাজ নিয়ে বিজি ছিলাম ওই দিনকে। পরে রাত্রে আবার আমাকে নক দিয়েছে, কি অবস্থা, কেমন আছেন, কি খবর। আচ্ছা, উনি আগে নক দিয়েছে আপনাকে? হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্টও সেই পাঠাইছে, আমার কাছে স্ক্রিনশট আছে। তখনই স্ক্রিনশট তুলে রেখে দিয়েছিলেন? না না, আমি তো জানি, কারণ বিষয়টা এরকমই যে হয়তো সে একসময় বলতেও পারে যে আপনি বেশ চালাক। ওই যে রাসেল মিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে আর কি, সবই জানতেন আপনি আগে থেকে? এমনি দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনারা যেরকম তো ওইরকমই আমি দেখি। এত টাকা নষ্ট করছেন আপনি, একটা বড় মাপের ফটোশুট করেন, দেখবেন আপনার বিলবোর্ডে আপনার ফটো থাকবে। বর্ষা চৌধুরী আপনাকে ফটোশুটের অফার দেয়? যমুনা ব্লকবাস্টারে, বসুন্ধরা ফিউচার, বসুন্ধরা। এটা উনি আপনাকে কেন দিল? উনি তো ফটোগ্রাফার না। মানে উনি বলছে যে আপনি এত টাকা নষ্ট করছেন, একটা ফটোশুট করেন। আমি ব্র্যান্ড নাম্বার, আমার তো চিনি ভালো করে, আমার কাছে সব ধরনের কোম্পানি আছে যারা আপনাকে টাইটেল স্পন্সর করবে, কারণ আপনার লুকটা তামিল লুক, একটা সুলতান সলেমানের মতো। অবশ্যই একটা আমরা একটা ফটোশুট করছি, আপনি দেখছেন। তো এই কাজে হইলে আপনি প্রথমে নিজের টাকা দিয়ে একটা করেন, পরে দেখা যাবে আপনার একটা ক্রেজ বাড়বে মার্কেটে। উনি আপনাকে বলেছে যে আপনি সুলতান সুলেমানের মতো দেখতে, সো সেই হিসেব করে সুলতান সুলেমান তো বানাইই দিল আর কি, তো আপনারা দেখছেন, মিথ্যা তো কিছু বলে নাই। তো যাই হোক, তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, যদি ভালো হয় তো করি, সমস্যা কি। তখন তাকে আমি টাকা দিই, একটা পর একটা পেমেন্ট দিই। কত টাকা দিয়েছেন প্রথমে? 20,000, 30,000, 50,000, 40,000 এরকম করে। নায়িকার বিষয়টা তো সারপ্রাইজ থাক, ওটা আসলেই তুমি পাবা। তো আমি বিশ্বাস করছি, কারণ তার তো বলার অভ্যাসই আছে, ছেলের মাথায় হাত দিয়ে, মায়ের মাথায় হাত দিয়ে, বোনের মাথায়, এগুলো তো অভ্যাস সচরাচর সবাই জানে। তা আমিও অন্ধের মতো বিশ্বাস করছি, দিছি। কেন বিশ্বাস করছি? সে বলছে যমুনা ব্লকবাস্টারে, বসুন্ধরায়, বিলবোর্ড, রাস্তাঘাটে সব জায়গায় তোমার ছবি থাকবে, কারণ আমি একজন ব্র্যান্ড প্রমোটার। আমি এই বিষয়ে আমি ছোটবেলা থেকে কাজ করি মিডিয়াতে, আমি জানি কোথায় হাত দিলে মানুষ তোমাকে খুঁজবো, ঠিক আছে। তো আসলে হানি ট্র্যাপে ফেলেছে আপনি? হ্যাঁ। পরে ঠিক আছে, আমি সব টাকা কনফার্ম করলাম, দিলাম, টাকা দিলাম, যেখানে যা লাগে 6 লাখ টাকা সব টাকা দিলাম, কাজও করলো। কিন্তু আমাকে যেই কোম্পানির নাম বলে কাজ করাইছে, যেটা আমি বারবার বলছি, নিকে ভাই কিবরিয়া, মুন্না খান মাল্টিমিডিয়া তো একজন প্রযোজনা প্রতিষ্ঠান, সিনেমা প্রোডিউস করে, মিউজিক ভিডিও প্রোডিউস করে, নাটক প্রোডিউস করে, ফটোশুট তো প্রোডিউস করে না, করে নাকি? আপনি এখানে টকশো বানান, আপনাদের এখানে সিনেমা বানান না, বানান না। তো ওখান থেকে আসার পরে সবই ঠিকঠাক ছিল, এডিট সব কমপ্লিট করার পরে আমি বলে আমার চ্যানেলে আপলোড করার জন্য। তো মানুষ তো, আমি বলে আমার চ্যানেলে কেন আপলোড করবো আমি? এটা কি আমার চ্যানেল, কি ফটোশুটের চ্যানেল নাকি? যে কোম্পানির নামে করাইছে সেই কোম্পানিতে আপলোড করো, এবং ওই যে কোম্পানির নামে ওই চ্যানেলের লিঙ্ক তোমাকে আগে দিছে, ওখানে কারা কারা কাজ করছে, কাদের কাদের ভিডিও আছে সেটা তো আমি দেখছি। তো সব সুপারস্টার তারা, যারা ওখানে যাদের ভিডিও আপলোড করা আছে, ওখানে আপলোড করো, আমি কেন, আমার এখানে কেন আপলোড করবো? বলছে না ওরা 2-3 দিন পরে করবো, অমুক জায়গায় গেছে, এরকম আসতেছে, 2 দিন পরে করবো, আমরা আগে করি, আমার বড় পেজ, তোমার বড় পেজ, তোমার বড় ইউটিউব চ্যানেল, পার্সোনাল সব মিলে আমরা আগে করি, ওরা 2-3 দিন পরে করুক, কাজটা ভালো হয়েছে করো। করছি, তাও করছি, সমস্যা নেই। করে দেওয়ার পরে আজকে করব, কালকে করব, পরশু করব, 2 দিন পরে করব, 3 দিন পরে করব,
এরপরে তো ঢাকাতে আমরা আসার পরে তো 2 দিন পরে তো আকাশ নিবিড় ঝামেলা লাগাই দিল। তো ঝামেলা লাগাই দেওয়ার পরে দেখা যায় না, কাজ 3-4 দিন কাজ করতে করতে মানুষের প্রতি একটা দুঃখে কষ্টে, যেটা আমরা বরিশালের ভাষায় বলি দুঃখে কষ্টের কথা শুনতে শুনতে তার প্রতি একটা সিম্পিতি কাজ করে, আছে না এরকম। এরপরে ঢাকাতে আসার পরে তার একটা দুধের বাচ্চা আমার কোলে উঠিয়ে দিল। দেখ এটা দুধের, আমাকে এরকম বল, দেখ এটা একটা দুধের বাচ্চা, ওর বাপ না ওটা কিন্তু এতিম। তার ওই ছোট বাচ্চার মাথায় হাত রেখা, আচ্ছা ছোট বাচ্চার মাথায় হাত রেখে যদি বলে দেন, আমার বাচ্চার মাথায় হাত রেখে আমি বললাম, জায়নার মাথায় আমি হাত রেখে বললাম আমি আকাশ নিবিড়ে বিয়ে করিনি। এটা স্বাভাবিক, একটা বন্ধু বান্ধব তো বিশ্বাস করার মতোই, বাচ্চা নিয়ে কেউ কসম কাটবো দুনিয়াতে। তো এই জায়গা থেকে কিন্তু আমি তার প্রতি একটু ঠিক আছে সিম্প্যাথি কাজ করছিল। হ্যাঁ সিম্প্যাথি, কিন্তু আকাশ নিবিড় যে আসলে সত্য ছিল সেটা আমরা তো জানতাম না। সবাই সারা বাংলাদেশের মানুষ নিয়ে তো সে খেলছে, বর্ষচুদি খেলছে না, সবাইকে দিয়ে মিথ্যা কথা বলাইছে। পরে সে যেরকমের ওই জায়গায় বসা আছে, সে চেয়ার টেনে সামনে এসে বসে, ক্যামেরার সামনে টান দেয়, টান দিনই ধর, এগুলো তো আসলে এটা তো আসলে কোনো, সে আপনার সাথে ক্লোজ হতে চেত। হ্যাঁ এখন তার বাচ্চার পরবর্তী বাবা বানানোর জন্য হয়তো এটা তার প্ল্যান ছিল। আচ্ছা তো এখন আপনি সেই প্ল্যানে কখনো সাড়া দেননি? অবশ্যই সারা দেবো না কেন, একটা মেয়ে মানুষ সারা দেন, 1 বার 2 বার 3 বার 4 বার তো খোঁচাখুচি করলে সারা দিবই। আচ্ছা কতবার সাড়া দিয়েছিলেন? এখন আপনি কোনটা বুঝতে চান? ওইরকম কিছু না, সারা বলতে তার বন্ধু তার সংসার বাঁচানোর জন্য, তাকে মানুষের হাত থেকে বাঁচানোর জন্য এই সারা দিছি, এর বাইরে আসলে আর কিছু না। আর যেটা যদি কিছু বলে থাকে ওটা আসলে মাথা গরম ছিল। যখন আপনার একটা পার্সোনাল ভিডিও, আপনি মেকআপ রুমে মেকআপ করতেছেন, মেকআপ করলে তো আমাদের এরকম থাকে না, মেকআপ করলে সবকিছু অনেক সময় গেঞ্জি গায়ে থাকে, অনেক সময় শর্ট প্যান্ট পরা থাকে। মানে এগুলো যদি আপনি প্রাইভেট ভিডিওগুলো যদি সামনে নিয়ে আসেন, যখন আপনি জানেন আপনারও বাচ্চা কাচ্চা আছে, আমারও ফ্যামিলি আছে, তখন তো একটু মাথা গরম হবে। প্রাইভেট ভিডিওগুলো কি সামনে নিয়ে এসেছে? হয়তো আপনি দেখেন নাই, আগে আমার প্রতি স্টাডি করা ছিল আপনারা আগে না, ডাকার আগে আমি তো দেখেছি সব, এইজন্য আপনার কাছে নিয়ে আমি আসছে জিজ্ঞেস করছি নিয়ে আসছে সেটা সে বিধায় তো ডিফেক্ট করেছে নাকি আসলে করেছে, সেটা তো আজ আপনি আমাদেরকে বলবেন। এটা তো দর্শকই তো কমেন্ট করে বলে দিচ্ছে, সত্য ভিডিওগুলোই সে নিয়ে এসেছিল। সত্য ভিডিও বলতে মেকআপ রুমে আমি মেকআপ করতেছি, সে পিছন দিয়ে ধরে, বন্ধুর ধরতেই পারে সবাই, সেটা তুমি ফটো তুলবা কেন, আর কখন তুলছে বলে এটাই তো আমি জানি না। আচ্ছা এটা ছিল, এটা আসলে মুন্না খানকে দরকার ছিল, আসলে মুন্না খানের টাকাটা দরকার ছিল, জরুরি কথা। মানে আপনাকে ধরে ছবি তুললো, সেটা আপনি টেরও পাননি? এখন একজন যদি, আমি মেকআপ রুমে আসি, আমি মেকআপ রুমে আইসি, আমার তো কাম দে, আমার শর্ট প্যান্ট পরনে মেকআপ রুমে ওয়াশরুম থেকে আসছি, এখন মানে ছবি তুলছে, লক করে রাখতে পারতেন। না বাইরে রুমের ভিতরে, সে আমার রুমে আসছে, আমার রুমে আরো লোক আছে, ছবি একটা তুলছেন, সেটা নিয়ে পরে ব্ল্যাকমেলিং করবে, সেটা নিয়ে আমার অনলাইন করবে মানুষ, সেটা কি বুঝবো? কোটিপতি দেখে কি বর্ষা চৌধুরী আপনাকে ফাঁসাতে চেয়েছিল? অবশ্যই কোটিপতি না, ও চাইছিল যে যেহেতু রাসেল মিয়ার লাগে ঝামেলা, আকাশ নিবিড়ের লাগে ঝামেলা, ও আমাকে বলছে যে আকাশ নিবিড়ের বাসায় আমার বাজার করে খাওয়াইতে হয়, তা আমি তার কাছে কেন থাকবো? সবগুলো আপনি বিশ্বাস করেছেন? না, বলছে ওখানে আমি ভাড়া থাকতাম, আমাকে আমার বাসায় বাজার করে খাওয়াতে হয়। আসলে বিশ্বাস বড় জিনিসটা না, বিশ্বাস তো করছি, আছে না যে ফ্যামিলির ভিতরে ওর হাজবেন্ড মারা গেছে, রাসেল মিয়ার সাথে এত বড় একটা ঝামেলা হইলে কেস মামলা এগুলো চালাতে হয়, এরকম একটা আছে না, মায়া পড়ে মানুষের একটা সিম্পথি কাজ করে না, এইটি, এর বাইরে আর কিছু না। আপনি কি মায়া পড়ে বর্ষা চৌধুরীকে ভালোবেসে ফেলেছিলেন? না, তার সাথে আমার সাথে ভালোবাসার কোনো সম্পর্কই হয় না। সে যদি বলে থাকে যে সে যদি একবার বলতে পারে কোরআন শরীফ হাতে নিয়ে দেন, তাকে আমি রিয়েল কোনোদিন আই লাভ ইউ বলছি, বা তাকে আমি বিয়ের স্বপ্ন দেখাইছি, যদি সে কোরআন শরীফ হাতে নিয়ে দর্শকের সামনে যদি বলতে পারে, তাহলে আমি তারে বিয়ে করবো, সমস্যা নেই। মানে রিয়েল আই লাভ ইউ না বললেও ফেক আই লাভ ইউ বলেছিলেন? না, তাও বলিনি, তো কোনোদিনই বলিনি। মানে এতগুলো খরচ করেছিলেন কেবলমাত্র তার সাথে সুসম্পর্ক রাখার জন্য? মিনিমাম, একদম মিনিমাম কম হইলেও 25 লাখ টাকা আমার একবার চলে গেছে। আচ্ছা, বদলে আপনি কি পেয়েছেন তাকে? বদলে পেয়েছি, আমার তসনা সিনেমার শুটিং বন্ধ করে দিছে, আমার সংসার ভেঙে দিছে, আমার সংসার ভেঙে দিছে, আমার ক্যারিয়ার জিরো বানাই দিছে, আবার এখন জেল খাটাইবো এই প্ল্যান করতেছে। মানে আপনি কখনো স্বইচ্ছায় বর্ষা চৌধুরীর সাথে এরকম গল্পতে যাননি, সেই সময় জোর করে আপনার সাথে কথা বলতে চাই? কখনোই না। তার নামে 302 ধারার একটা মামলা আছে। 302 ধারার মামলা কি বুঝেন আপনি? আপনি একটু যদি বলতেন। না স্টুডেন্ট না তো। আচ্ছা, 300 না বুঝেন আপনি, সে আওয়ামী লীগ সরকারের ছাত্র হত্যার যে আসামি যে আছে, তারা 302 ধারার মামলা সারা বাংলাদেশেই কিন্তু আছে। এটা কিছুদিন পরে খুব গুরুত্বপূর্ণ ভাবে মানুষ দেখবো, মানে আইন আদালত দেখবো। 302 ধারার আসামি সে। আচ্ছা, সে কি কাউকে হত্যা করেছে? এটা আমি জানি না, ওইটা আমার সেটা আমি কেমন, আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, সেটা সে বলতে পারো, যারা মামলা দিছে তারা বলতে পারবে। সে যে কথায় কথায় বলে আল্লাহ সুবহানা রব্বেল, এরকম একটা ডায়লগ কি জানি বলে, আমি ভুলে গেছি মুহূর্তে। তো আল্লাহ শুধু আপনার সাথে নেই, সবার সাথেই আছে, আর আল্লাহ সবার জন্যই। আর আপনি তো বলছেন যে
সত্য সুন্দর আপনার নিজের মুখ থেকে। আর এখন আপনি এটা স্বীকার করে দেন যে মুন্না খানের টাকাটাই টার্গেট ছিল, মুন্না খানকে ব্ল্যাকমেল করে আমার টাকা, এটা স্বীকার করেন। এটা স্বীকার করলে আপনি সুন্দরভাবে বাঁচেন, আমাদের কারো কোনো প্রবলেম নেই। অন্তত আপনার সন্তানদের জন্য বাঁচেন, আপনার ছেলেটার জন্য বাঁচেন, আমরা আপনার সাথে আছি। দর্শক এটা জাজ করবে। ভাই অনেক লম্বা একটা গল্প দিচ্ছি আমরা, একটা ছোট গেম। 4 দিনে 4 বছরের ইতিহাস হয়ে গেছে। তার সাথে যারা 4 বছর যারা আমরা সব ইতিহাস শুনবো। এক মিনিট, তার সাথে 4 বছর যারা ছিল সব মরে লাশ হয়ে গেছে। আর 4 দিনে আমার কেরিয়ার, সংসার, ব্যবসা বাণিজ্য সব শেষ করে দিয়েছে। শুনবো সেই গল্পগুলো। একটা ছোট গেম সেগমেন্টে চলে যায়। ভিউয়ার, চলে যাচ্ছে আমাদের গেম সেগমেন্ট গেস দ্য ওয়ার্ডে। শুনতে পাচ্ছেন আমার কথা? বলেন। বুঝতে পারছেন আমার কথা? কি শোনা যায়? কিছু শুনি না। আল্লাহ, আপনি তো সব বুঝতে পারছেন। কি মানে শোনা যাচ্ছে নাকি? ওকে, আমরা গেস দ্য ওয়ার্ড স্টার্ট করি। প্রথম ওয়ার্ড আপনার জন্য ব্ল্যাকমেইল। হ্যাঁ, ব্ল্যাকমেইল। পেট। ব্ল্যাকমেইল। পানিপুরি নাকি? ব্ল্যাকমেইল। আর একটু ভালো করে বলেন। ব্ল্যাকমেইল। না, বলতে পারবো না। পারবেন। ব্ল্যাকমেইল। পানি। ব্ল্যাকমেইল। হ্যাঁ, ব্ল্যাকমেইল। না, আমি বলতে পারবো না। আরে পারবেন। ব্ল্যাকমেইল। এটা চেঞ্জ করেন। আচ্ছা, এটা চেঞ্জ। ওকে। লোডশেডিং। সুজি। লোডশেডিং। না, ওই নামটা বলতে চাই না। লোডশেডিং। একটু ভালো করে বুঝোই কোন। লোডশেডিং। হ্যাঁ, লোডশেডিং। তুমি সুন্দরী। লোডশেডিং। হ্যাঁ, লোডশেডিং। তুমি কি চাও? লোডশেডিং। একটু বুঝোই কোন। এই যে আলো চলে যাবে। লোডশেডিং। তুমি সুন্দরী। আচ্ছা, বাদ দেন। পরেরটা প্রাণের মানুষ। হ্যাঁ, প্রাণের মানুষ। আমি তোমাকে ভালোবাসি। প্রাণের মানুষ। প্রাণের মানুষ। পরেরটা চোখে চোখে প্রেম। তুমি শুধু আমার। চোখে চোখে প্রেম। তুমি শুধু আমার। চোখে চোখে প্রেম। আল্লাহ, কোন বিপদে পড়লাম এটা। চোখে চোখে প্রেম। তোমার চোখে চোখে। চোখে চোখে প্রেম। ভালোবাসা চোখে চোখে। চোখে চোখে প্রেম। 2 চোখে প্রেম। চোখে চোখে প্রেম। চোখে চোখে ভালোবাসা। চোখে চোখে প্রেম। তোমার আমার প্রেম। চোখে চোখে প্রেম। ও, চোখে চোখে প্রেম। ওকে, পরেরটা আল্লাহ। জারিফের পাপা। হ্যাঁ, জারিফের পাপা। ভাই এই বিপদ থেকে বাঁচান আমারে। জারিফের পাপা। আল্লাহ, দর্শক আপনারা কি বিপদ এলাইছ দেখেন আমারে। জারিফের পাপা। জারার পাপা কইলেন? জারিফের পাপা। জারার পাপা বলেন নাকি? জারিফের। আল্লাহ, একটু বুঝেন। জারিফের পাপা। জারিফ। হের পাপা হে তো নাই, পেড়েই তো নাই, আইবি কোথা থেকে? জারিফের পাপা। জারিফের পাপা হে তো পেড়ে নাই। মাইনকার চিপাই। হ্যাঁ, মাইনকার চিপাই। বাড়ি। মাইনকার চিপাই। আল্লাহ, এতদিন আমি দেখছি আর আজকে আমি ফাঁসছি। মাইনকার চিপাই। হ্যাঁ, মাইনকার চিপাই। হ্যাঁ, মাইনকার চিপাই। ওইটা তো বর্ষা চৌধুরী আমার মাইন্ডকে সিপে ফেলাইছে। বাহ। পরেরটা বর্ষা চৌধুরী। না, ওই চৌধুরীর নাম লইতে চাই না আর। ঠিক আছে, বর্ষা চৌধুরী। হ্যাঁ, আর নাম লইতে চাই না আর। অনেক লইছি ভাই, মাপ চাই। ঠিক আছে, হে যে এলাকায় থাকবো এলাকায় আমি নাই। ঠিক আছে, হেডফোন খুলতে পারেন। হুম, হেডফোন খুলতে পারেন। খুলতে হ্যাঁ? পারেন। হ্যাঁ, খুলে ফেলেন। খুলবো? হ্যাঁ হ্যাঁ খুলবো? হ্যাঁ। আল্লাহ, Guess the word শেষ। আবারও চলেন প্রশ্নে যাই। ভাই, আমি আপনাকে 2টো প্রশ্ন করতে চাই, একদম এক কথায় আপনি উত্তর দিতে পারেন। প্রথম প্রশ্ন, বর্ষা চৌধুরীর সাথে যে মেলামেশার ব্যাপারটা ছিল, পুরোটাই বর্ষা চৌধুরী জোর করে আপনার সাথে মেলামেশা করতো, এটা কি সত্য? ইয়েস, সত্য। আচ্ছা, তাহলে বেশিরভাগ সময় আপনি তার সাথে ভিডিও কলে কানেক্টেড থাকতেন, ভিডিওতে কথাবার্তা বলতেন, সে যেই কাজটাই করতো আপনি ভিডিও অফ রেখে হলেও তার সাথে কলে কানেক্টেড থাকতেন, কেন? সে এটাই বুঝাইতে চাইছে যে আমি তোমাকে অনেক পছন্দ করি,
আমি তোমাকে এই ইন্ডাস্ট্রিতে অনেক কিছু বড় কিছু বানিয়ে দেবো, এটা প্রমাণ করতে চাইছি যে আমাকে সে লাইনে রাখতো। এবং গুরুত্বপূর্ণ কোথাও গেলে যেহেতু আকাশ নিবিড় আমাদের নিয়ে পোস্ট করতো, ওরে নিয়ে পোস্ট করতো, আমার নিয়ে পোস্ট করতো, সে কি বলতো ওইটা শোনাবার জন্য আমাকে লাইনে রাখতো। আচ্ছা, তার মানে শো অফ করতো। শো অফ করতো, আপনিও বোকার মতো তার সাথে শো অফ করতেন। এটা তো বোকা তো হয়েই গেছিলাম, কারণ ওই যে তাবিজ কাজ করতো। ওই যে তাবিজ মানে কি তাবিজ, কিসের তাবিজ? ওই যেটা বলে ব্ল্যাক ম্যাজিক করে। আচ্ছা, সে আপনার ব্ল্যাক ম্যাজিক করেছে? না করলে এত কিছু কেমন হইলো 2 দিনের পরিচয়ে। তাকে আমি সবকিছু বিশ্বাস করে দিলাম, সে আমাকে আমার কোম্পানির সিইও হবে, সে সিনেমা করবে, সে লাইনে থাকে ফোন করিয়া, সে নেপাল যাওয়ার সময় আমারে ভাবে সবার আগে, সে আকাশ নিবিড়ের সামনে আমাকে প্রেজেন্ট করে, রাসেল মিয়ার সামনে আমাকে প্রেজেন্ট করে, যত তার মামলা হামলা সেখানে আমাকে প্রেজেন্ট করে। আপনার সাথে ব্ল্যাক ম্যাজিকই হয়েছে, এটা আপনি কিভাবে বুঝলেন বা কিভাবে জানলেন? এটা আমি যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম, আকাশ নিবিড় অনেকগুলো লাইভ যখন দেখলাম যে ও ব্ল্যাক ম্যাজিক করতে পারে, তখন আমি নিজে ফিল করছি আসলে আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে। তো এটা আসলে আমার বলা উচিত আমার ফ্যামিলিকে। তখন আমি আমার ফ্যামিলিকে বলি, আম্মুকে বলি, আমার ওয়াইফকে বলি, এবং আমার বাবি আছে যারা গার্জিয়ান আছে যারা, বড় ভাইকে বলি, আমার বাতিজাকে বলি। তখন বললে আপনি ইমিডিয়েটলি বাংলাদেশে চলে যান, বাংলাদেশে গিয়ে আপনি, কারণ ওদের সাথে এগুলো নাই। আচ্ছা। তো বাংলাদেশে আসার পরে একদিন পরই, এবং আমার সাথে যারা ছিল একদিন পরে ওরা কবিরাজ, আমি তো যাবো না অত দূরে বা আমার পক্ষে যাওয়া সম্ভব না, ওরা কবিরাজ নিয়ে আসছে, নিয়ে আসার পরে জারফু করাইছে, তখন সব প্রমাণ দিল যে হ্যাঁ আপনি আসলেই ব্ল্যাক ম্যাজিকের শিকার হইছেন, আপনাকে তাবিজ কবজ করা হয়েছে। আচ্ছা, প্রমাণটা কি ছিল? প্রমাণটা ওটা ওরা তো ডাইরেক্ট নাম বলে না, ওনারা কিন্তু বসতদূরের নাম বলে না বা অন্য কারো নাম বলে না, বলছে করা হয়েছে, আপনার টার্গেট ঠিক আছে, আপনি বুঝেন আপনার কি করতে পারে। তো আমাকে আর করার মতো দেখি না সেটা তো, আর সে যে করে এগুলো সেটা তো অলরেডি, মানে ওই সময় 100 তাবিজের একটা ব্যাপার ছিল, ওই সময় সে 100 তাবিজের ব্যাপার না 100 তাবিজ এটা কোনো কথা নেই। 100 তাবিজ ওই বের করছে অনেকগুলো তাবিজ। কোথা থেকে বের করেছে? এই যে নাভি থেকে বের করে, ওরা নাভি থেকে তাবিজ বের হয়েছে, চুল বের করছে, তারপরে সেটা কি মুখ দিয়ে বমি হয়ে বের হয়েছে না নাভি থেকে? না ওরা নাভি থেকে মুখ থেকে বের করে না, যেটা সত্যি রে, ওরা ওখান থেকে নাভি থেকে বের করে, চুল বের করে, তারপর তেনা ওটা বড় ওগুলো। আপনার ব্যথা লাগেনি নাভি থেকে যখন? না ওদের সিস্টেমটাই হয়তো আপনি জানেন, ওদের সিস্টেমটাই বের করে এরকম, এবং ওরা বান কাটতে পারে, ওদের মন্ত্র দিয়ে কিভাবে বান কাটে। আচ্ছা, ওইটা ওরা কাটতে পারে, ওরা কাইটে সুন্দরভাবে দেখাইলে, আমি তুমি অফিস কিনে আপনার দেখাইছি না, দিয়ে গেছে, এখন দেখেন শুনতে আমি কিছুদিন ধরে ফিল করতেছি আমি আগের চাইতে ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাক, খুব ভালো। আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যেখানে আপনি বলছিলেন যে বর্ষা চৌধুরীর মুখে গন্ধ। আপনি জানলেন কিভাবে তার মুখে গন্ধ? আপনি কি সেটা শুকে দেখেছিলেন? যখন আপনি ফটোশুট করবেন, আপনার সামনাসামনি তো ফিস্টে রাখা হয় না, এটা তো অলরেডি প্রমাণই আছে, একটা 2 মিলিয়ন হয়ে গেছে, একটা 3 মিলিয়ন হয়েছে, আর একটা পেজ দেখি 5 মিলিয়ন হয়েছে, বাইরে 2-3 মিলিয়ন করে, এটা অলরেডি ভাইরাল ফটোশুটটা। আপনি সার্থক। না ভাইরাল যে হবে সেটা তো আর ভাইবে তো আমরা করি নাই, আমি করি না অন্তত, কারণ আমার ভাইরাল হওয়ার কিছু নাই। আমি মুন্না খান, আমি কাজ দিয়ে ভাইরাল হতে চাই, অলরেডি আমি সেটা হইছিও। আমি ইন্ডিয়া থেকে নাই কিনে কৌশলী মুখার্জির সাথে কাজ করছি, আমরা একটু ছিলাম মুখে গন্ধতে। হ্যাঁ, গন্ধ যখন আপনি ফেসটা রাখবেন না, তা আমার শরীর থেকে কি গন্ধ আসে, আপনার মুখ থেকে কি গন্ধ, আপনার শ্বাসের গ্রানটা কি আপনি বুঝবেন না? অবশ্যই আপনি মিডিয়ায় কাজ করেন, এটা সবাই বলবে। তখন আপনি তাকে বলেননি আপনার মুখে গন্ধ? না, কেন বলবো, তখন সে যেহেতু একজন আর্টিস্ট, সে আমার বন্ধু, তার আমার বলার তো প্রয়োজন মনে করি না। আপনি তাকে বন্ধুও বলছেন, আবার আপনি তাকে বলছেন যে সে জোর করে আপনার সাথে যে কোনো প্রকার বন্ধুত্বের সম্পর্কটা তৈরি করেছিল, তার মানে আপনিও প্রথমে ফ্রেন্ডস উইথ বেনিফিটস ছিলেন? আমি তো ওই যে বললাম না যে আমি তো মায়া পড়ছি, আমি তো ব্ল্যাকমেলের শিকার হইছি। এখানে সে তো আমাকে স্বপ্ন দেখাইছে, তো একজন শিল্পীকে যদি বলে যে তুমি 3 কোটি টাকা দিয়ে সিনেমা বানাইছো, তোমার কাম হয় না কোনো, তুমি আমাকে 5 লাখ টাকা দাও, 5 লাখ দিয়ে ফটোশুট করে দেখো, তোমার সব কোম্পানি তোমার নিয়ে কাজ করবে, তোমার সবাই চিনবে। তো আমি একজন শিল্পী, আমি তো শিল্পীর ভিতরে তো অবশ্যই এটা কাজ করবো, লোভ কাজ করবো একটা। আমার শুধু কাজের লোভই কাজ করছে, যে আমি একজন শিল্প, এই লোভই কাজ করছে, এর বাইরে আমার কিছু না, আর তার টাকার লোভ কাজ করছে। বর্ষা চৌধুরী যে সময়টা আত্মহত্যা করছিল, সেই সময় আপনি একটা বড় সাপোর্ট ছিলেন। বর্ষা চৌধুরী যখন লাইভে গিয়ে করে, আমি তখন আমার ফোনটা সেলফোন অফ ছিল, আমি ওইটা সকালে উঠে দিই। ওই দিনকার আমার যাওয়ার ডেট ছিল, কাতারে যাওয়ার ডেট ছিল। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি যে এই ভিডিওটা আমি দেখি, ভিডিওতে আবার কি রাত্রে আমরা কথা বললাম 9টা-10টার দিকে, সে রাত্রে লাইভে গিয়ে করলো, সেখানে লিখে স্টেটমেন্ট দিয়ে এলো সুন্দর করে, রাসেল মিয়া, আকাশ নিবিড়, অমুক টমুক 4-5 জন মিলে নাম দিয়ে দিল। এটা দেখে আমি অবাক। এরপরে তো আপনি একটা বড় সাপোর্ট ছিলেন তার জন্য। তারপরে তো আপনি তাকে ফোন দিয়ে কাউন্সেলিং করতেন। হ্যাঁ, তখন একটা মেয়ে আকাশ নিবিড় আমাকে বিয়ে করে না, আমি তার সাথে বিয়ে বসি না, এই কথা বললে লাইভে গিয়ে করে,
সারা বাংলাদেশের মানুষ তো সেটা দেখছে। তো সে আজকে 3 মাস পরে এসে বলে আমি সত্যি এটা বাস্তব, আমি তার সাথে বিয়ে বসি। তখন যে কোনো একটা মানুষ করতে গেছে, সেটা লাইভে গিয়ে প্রমাণ আছে, সে যেভাবেই নাটক করুক, যেভাবে যদি হয়ে যেত। একটা জিনিস আছে ভাই, আমরা মিথ্যাটার জন্য আজকে আকাশ টিভির হইতো না। একটা জিনিস আমরা প্রায় লক্ষ্য করি, বর্ষা চৌধুরী যার সাথে মেলামেশা করে তার সাথে বিবাহ তার হয়। শুরুতে বলে বিয়ে করেনি, পরবর্তীতে বের হয় বিয়ে করেছে। তার মানে কি বর্ষা চৌধুরী মুন্না খানকে বিয়ে করেছে গোপনে, যেটা এখন আপনারা বলছেন না? আমি তো বললাম আমাদের ভিতরে এরকম প্রেম ভালোবাসার কোনো সম্পর্কই ছিল না। আচ্ছা, জাস্ট ছিল যে তুমি আমার ফ্রেন্ড, তোমার একটা বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে, তোমার ও এতিম, তুমি তো সবই করো মানুষের জন্য, কম বেশি তুমি মানুষের জন্য করো, জাস্ট তুমি আমার পাশে একটু থাইকো, যাতে আমার মানুষের মামলা হামলা দিয়ে রাখছে একটু, যাতে আমি একটু ভালো থাকতে পারি। গিয়ে কি আপনি বর্ষা চৌধুরীর কাছে বাচ্চা চেয়েছিলেন? না, এটা আমি তাকে কখনোই বলিনি আমার বাচ্চা দাও, আমার বাচ্চা আছে না, আমি তার কাছে কেন বাচ্চা চাবো? সে আমাকে বলতো তোমার 2টা মেয়ে, একটা ছেলের দরকার, একটা ছেলের দরকার, একটা ছেলের দরকার। একদম আমি যা বলছি এখানে যদি কোনো মিথ্যা কথা থেকে থাকে তাহলে আমি আগেই বললাম আপনাদের, আমি যেটা বলবো এটা সত্য বলবো, সত্য। আমি লাইভেও সত্য বলছি, কিন্তু 2-একটা কথা আমি রাগের মাথায় বলছি, ওটা সামহাউ স্লিপ অন টাউন আমরা যেটা বলি। কি বলেছিলেন রাগের মাথায়? যেমন বলছি তার সাথে আমার সাথে সে টাকার বিনিময়ে বেড়ে যায়, এটা আসলে আমার বলা ঠিক হয় না। তার মানে কি সত্যি সত্যি সে আপনার সাথে টাকা? ওটা আমি জানি না, ওটা আমি রাগের মাথায় বলছি, এজন্য আমি তার কাছে সরি বললাম। রাগের মাথায় আমরা যে কথাগুলো বলি সেগুলো কিন্তু সত্য হয় না। না, রাগের মাথায় শোনেন, আপনি যখন আপনার একটা বর্ণাঢ্য কেরিয়ার, 6-7 বছরের কেরিয়ার, সেখান থেকে আপনার 5-7টা সিনেমা আন্ডার প্রসেস, আপনি ববি ম্যাডামের সাথে কাজ করতেছি, আমি কৌশলীর সাথে কাজ করছি, আমি মাহির সাথে কাজ করছি, মাহির সাথে কাজ করছি। তো সেই জায়গায় যখন আপনি কেরিয়ারটা শুরু করলেন, মাত্র আমার 7টা সিনেমা আন্ডার প্রসেস, সেইখানে যদি বর্ষা চৌধুরীর মতো একটা মেয়েকে নিয়ে আমার লাইফে আসতে হয়, যাকে আমি যার জন্য মামলা খাইলাম, যার জন্য সারা বাংলাদেশের মানুষের আমি ফাইট করতেছি, তার সে সত্য এটা। তবে আপনি যেটাই বলেন না কেন, রাগের মাথায় মানুষ যে কথাগুলো বলে সেগুলো কিন্তু সত্যি হয়। এমনও হতে পারে যে টাকার জন্য সত্যি সত্যি বর্ষা চৌধুরী, এটা আমি জানি না, এটার জন্য, কারণ সে তো বলেছে যে আপনাদের বাচ্চা হতে চলেছে সামনে, সে বলছে বাচ্চা হইতে আছে, কারণ আমি টাকা দিই এই কারণে। আবার 2 ঘন্টা পরে আবার তো বলছে না আমার কাছে আসতো, আপনারাও দেখছেন। এটা আসলে আমি রাগের মাথায় বলছি। কালকেও কয়েকদিন আগে দেখছি মাই টিভি দেখছি একটা অনুষ্ঠানে, বলছে ওটা আমি এরকম রাগের মাথায় বলছি, ও যেরকম বলছে 50 লাখ টাকা নিছে, তো তখন আমি 50 লাখ বলছি, ওইটা আমি অনুমানিক করে বলছি, পরে হিসাব করে দেখি না এত যায় না, কম গেছে, এটাই। আর তখন তো আমার কোনো সেন্সই ঠিক ছিল না, জানেন আমি হসপিটালে ভর্তিছি, আমি মিনি স্ট্রোক করছি আমি, কারণ আমার বউ বাচ্চা সব চলে গেছে। কোথায় গেছে? যেখানে যাওয়ার তার বাপের বাড়ি চলে যাবে, অবশ্যই মেয়ে মানুষ বাপের বাড়ি যাবে। তার মানে এইসব ঘটনার সময় আপনার বউ আপনাকে মারধর করেছে? না, কেন মারবে? ও তো ওর মতো তো না, চেষ্টা করেছে না, ডিভোর্স দেওয়ার চেষ্টা করে না, কেবলমাত্র বাপের বাড়ি চলে গেছে। বলছে যে আমি সবকিছু জাস্টিফাই করি, দেখি পরে সব ভিডিওগুলো আবার রিপিট করে যেগুলো বানাইছে পাঠাইছে দিছি, দেখছো ঠিক আছে। নাকি আপনি বইয়ের ভয়ে এখন স্বীকার করতে চাচ্ছেন না যে বর্ষা চৌধুরীর সাথে আপনার একটা অবৈধ সম্পর্ক ছিল? না, এটা কেন বলবো? বউয়ের ভয়ে কেন? বউ তো আমারই, বউ আমার, বাচ্চাই আমার, ওরাই সারা জীবন থাকবে আমার পাশে। আর যারা আসবে এরকম আসবে আর যাবে মুন্না খানের টাকার জন্য। আচ্ছা, তার মানে মুন্না খানের জীবনে এর আগে অনেক মেয়েরা এভাবে এসেছিল? এটা আমি জানি না, বাট এরকম হয় না। এটা আপনি জানবেন না তো কে জানবে? না, এইরকম কেউ আসে না, এরকম কেউ আসে না। মানে অন্য মেয়ে এসেছে? না, অন্য মেয়ে আসছে কাজ করছে চলে গেছে, যেটা একজন আর্টিস্টের সাথে যেরকম হয় এরকম। কতটুকু ঘনিষ্ঠতার সাথে কাজ আছে না? আরো অনেক বন্ধু বান্ধব আছে না, অনেক বান্ধবী আছে আমার মিডিয়াতে। আমার 3.5 লাখ গার্লফ্রেন্ড, 3.5 লক্ষ গার্লফ্রেন্ড আছে আমার, কিন্তু এরা গার্লফ্রেন্ড মানে আমি মানি না এরকমের। সিনেমা যখন থাকে তখন নায়িকা গার্লফ্রেন্ড হয়ে ওঠে? না, এটা আমার ওইরকম কোনো ইন্টারেস্ট আমার নাই। আমি কাজ করতে এসে কাজ করব, এবং আমি নিজের টাকা দিয়ে কাজ করি, আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠানে কাজ করি, আমার সাথে আরো 10 জন কাজ করে। আমি মনে করি এটাও মানুষের জন্য একটা হেল্প না? অবশ্যই। আমার একটা সিনেমা তো একজনই বানাতে পারে না, একটা সিনেমাতে কমপক্ষে 100-150 লোক লাগে, আবার ব্যাক সাইড টেকনিশিয়ানের লোক লাগে, অনেক খরচের ব্যাপার। অনেক আড্ডা হচ্ছে, আবার একটা গেম সেগমেন্টে চলে যায়। ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের ধাঁধা রাউন্ডে। প্রথম প্রশ্ন আপনার জন্য, 2 পায়ে হাঁটে তবু কোনোদিন জুতা পরে না। 2 পায়ে হাঁটে তবুও কোনোদিন জুতা পরে না? না। ইডেবার কেডা? 2 পায়ে হাঁটে জুতা পরে না? 2 পায়ে হাঁটে। আপনার জন্য একটা সহজ আমি উদাহরণ দিয়ে দিই। এটা একটা প্রাণী। 2 পায়ে হাঁটে জুতা পরে না, ক্যাঙ্গারু নাকি? আচ্ছা, আপনার জন্য আরো সোজা একটা উদাহরণ দিই। ক্যাঙ্গারু হতে পারে, বাট ক্যাঙ্গারু না। আমি আরেকটা অ্যান্সার চাচ্ছি। এই প্রাণীটা আমরা খেয়ে থাকি, আমরা লালন পালনও করে থাকি। মুরগি। বাহ, বললাম না আপনার ট্যালেন্টেড। পরের ধাঁধা আপনার জন্য, না আছে জান না আছে প্রাণ তবুও করে গান। না আছে প্রাণ তবু করে গান, এটা আবার কি? এটা একটু ক্লু দেন দেখি। না আছে জান না আছে প্রাণ তবুও করে গান, এটা একটা বাদ্যযন্ত্রের নাম।
মাইক্রোফোন নাকি? না মাইক্রোফোন না। মাইক? না মাইক্রোফোন মাইক একই জিনিস। খুব প্রাচীন একটা বাদ্যযন্ত্র, আমাদের বাংলাদেশের সংস্কৃতির সাথে বাদ্যযন্ত্রটা খানিকটা রিলেটেড। দেশ, মাটি, মাতৃভূমি এই ধরনের গানগুলোতে এই বাদ্যযন্ত্রটা খুব বেশি ব্যবহার না করা আমি হয়। এটা বলতে পারবো না আসলে, মনে নেই আমার, আমি খেয়াল পড়তেছে না। বাঁশি। বাঁশি, আচ্ছা। পরের ধাঁধা, আমি ধরা দেই কিন্তু ধরা যায় না। আমি ধরা দিই কিন্তু ধরা যায় না, একটু কুলু দেন। খুব গরমে সেই জিনিসটা আমাদের স্বস্তি দেয়। ঠান্ডা? না 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 না, আমি ধরা দেই কিন্তু ধরা যায় না, অতিরিক্ত গরমে জিনিসটা আমাদের স্বস্তি দেয়। বৃষ্টি? বৃষ্টি ধরা যায়, ইউ ক্যান টাচ ইট, এটা ধরা যায় না। না পারতেছি না। এই জিনিসটা যখন আসে চারপাশের জিনিসপত্র উড়ে, চুল উড়ে, গাছের পাতা উড়ে। বাতাস? বাতাস। পরের ধাঁধা, আমি সব জায়গায় থাকি কিন্তু কেউ আমাকে দেখতে পায় না। এটা তো আল্লাহ। নিঃসন্দেহে এটা আল্লাহ, বাট আল্লাহ ব্যতীত। আমি ধরা দিই, আমি সব জায়গায় থাকি কিন্তু আমাকে দেখতে পাওয়া যায় না। উদাহরণ হচ্ছে এটা আমাদের মাথার ভেতরের কিছু একটা জিনিস। মাথার ঘিলু হবে নাকি? ঘিলু না, মানে ওটা আমাদের সাথেই থাকে, ওটা ছাড়া আমরা থাকতে পারি না। সবসময় কিছু না কিছু আমাদের মাথায় ওটা সবসময় থাকে। না পারলাম না। চিন্তা। চিন্তা, আচ্ছা। ওকে, পরের ধাঁধা আপনার জন্য, এটা আপনি অবশ্যই পারবেন। বিশাল তেলেশমতি, জোড়া দিলে ছোট হয়, কাটলে হয় বড়, এটা কি? আরে বাবা, এটা এবার কেমন শুধু হইলো? বিশাল তেরেশমতি, জোড়া দিলে ছোট হয় আর কাটলে হয় বড়। বড়। বিশাল তেরেশমতি, কাটলে ছোট হয়। জোড়া দিলে ছোট হয়, জোড়া দিলে ছোট হয়, কাটলে হয় বড়। মাছের জন্য এই জিনিসটা ব্যবহার করা যেতে পারে, মানে এখানে মাছও চাষ করা যেতে পারে। জোড়া দিলে বড় হয়, মাছ চাষ করা যেতে পারে, অনেক বড় হিন্ট, মাছ চাষ করা যেতে পারে। মাছ কোথায় কোথায় চাষ করা যায়? মাছ তো নদীতে চাষ করে, আর নদীতে চাষ করা হয়, বিলে চাষ করা হয়, আর পুকুরে চাষ করা হয়। এবার বলেন, জোড়া দিলে ছোট হয়, কাটলে বড় হয়। রশি? জোড়া দিলে ছোট হয়, কাটলে বড় হয়। জোড়া দিলে কি ছোট হয়? যেখানে মাছ চাষ করা যায়। হিন্ট, মাছ চাষ করা যায়, ছেলেমেয়েরা গোসলও করে সেখানে। পুকুর? পুকুর। হ্যাঁ Exactly, পুকুর। পুকুর। Exactly. পুকুর জোড়া দিলে কি ছোট হয়ে যায়? হুম। ও মানে পানি ফেলাইলে, মানে মাটি ফেলাইলে ছোট হয়। আচ্ছা আচ্ছা। ওকে, ধাঁধা শেষ, আবার প্রশ্নে চলে যায়। হ্যাঁ বল। এবার ভাইয়া ফান সেগমেন্ট, তো ফান কথা বলো, এবার একটু সিরিয়াস প্রসঙ্গে আসি। বর্ষা চৌধুরী নাকি 3 মাসের প্রেগনেন্ট, বাচ্চার বাবা নাকি আপনি? যদি দর্শক যদি 3 মাসের প্রেগনেন্ট হয়, সে বলছে, তাহলে তো আমার বাচ্চা যদি হয়, ডিএনএ টেস্ট করলে, তাহলে আমার অবশ্যই নিতে হবে বাচ্চা, কারণ আইনের ঊর্ধ্বে তো আর আমি না। আচ্ছা, মানে ডিএনএ টেস্ট করানোর জন্য আপনি প্রস্তুত? যদি সে যদি তার সাথে তোমার ওইটা হয়ই না, যেটা বাচ্চা হইতে যা লাগে সেটা তো হয়ই না। আচ্ছা। আর যদি হয়ে থাকে তাহলে আমার বাচ্চা। সে যদি মিথ্যে বলে, আর যদি সে ডিএনএ টেস্ট করে যদি বলে দেন, ডাক্তার যদি রিপোর্ট দেয় দেন তোমার বাচ্চাতে, তোমার বাচ্চা নিতে হইব না, আমার বাচ্চাও নিতে হবে, বউ নিতে হইব। আর বউ নেওয়ার পরে যে প্রসেসিং আছে সেটা পরের ব্যাপার, সেটা তো আবার সামনে আসবেই। অনেকে কিন্তু একটা কথা বলেছে যে বাচ্চা হবে বর্ষা চৌধুরী, কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে বেডে মুন্না খান। আমার জায়গায় আপনি থাকলে বা একজন সে থাকলো কি করতো? ওইটাই করতো। আমি কিন্তু মরে গেছি এটা না, আমি কিন্তু বলি না আমি গলায় দড়ি দিয়ে মরতেছি এটা না, আমি শুধু একটু মিনি স্ট্রোক করছি, মানে টেনশনে পড়ে গেছি গে। আমাকে আমার ড্যান্স ডিরেক্টর আছে, যারা আছে তারা আমাকে হসপিটালে নিয়ে গেছে। আর বিদেশের বাড়ি আমি চ্যালেঞ্জ করে পড়তে পারি, বিদেশে কাতার কন, গালপন, যে দেশেই কন, কোনো ব্যক্তি যদি কোনো প্রবলেম ছাড়া, অসুস্থ ছাড়া যদি কোনো, যারা বিদেশে থাকেন তারা বুঝবেন প্রবাসীদের কষ্ট, অসুস্থ ছাড়া কেউ হসপিটালে কেউই ভর্তি দিতে পারবো কিনা, কোনোভাবেই। এটা বাংলাদেশ না, এটা বিদেশ, কোনোভাবেই ভিতরেই ঢুকতে দিতে পারবেন অসুস্থ ছাড়া, বসতে পারবেন গিয়ে, কিন্তু ওই বেডে আপনাকে ইমার্জেন্সি বেডে নিবে কোনোদিন জীবনেও নিতে পারবো না, কোনো আমি চ্যালেঞ্জ করে করতে কেউ নিতে পারবো না। আচ্ছা। 10 টাকা গুড চলবে না ওখানে। আচ্ছা, সবাই বলে আপনার নাকি বলে রুচির দুর্ভিক্ষ হয়েছে, আসলে কি আপনার রুচির দুর্ভিক্ষ হচ্ছে? যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে, সেটা তো যদি সবাই বলে, এটা আমার মানতে হবে, কারণ আমরা তো দিন শেষে দর্শকের জন্য কাজ করি। রুচির সাথে ব্ল্যাক ম্যাজিকের কি সম্পর্ক? তো হয়তো বর্ষা চৌধুরীর পাশে দেখছে আমাকে, তাই মানুষ বলছে রুচির দুর্ভিক্ষ চলে, যেটা আমাদের শ্রদ্ধীয়
মানে মিডিয়ার গার্জিয়ান, ওখান থেকেই তো শুরু হয়েছে, মামুন সাহেবের কথা থেকেই তো শুরু হয়েছে। এর আগে তো এই দুর্ভিক্ষে রুচির দুর্ভিক্ষ শুনতাম না। তো যদি দর্শক বলে থাকে, কারণ আমরা দিনশেষে দর্শকের জন্যই কাজ করি, দর্শক ঠিকই বলছে, আমি ওখান থেকে বেরোতে চাই, ইনশাল্লাহ খুব শীঘ্রই বেরিয়ে যাবো। এতগুলো ছেলে বাংলাদেশের আর কোনো মেয়ে পায় না বর্ষা চৌধুরী ছাড়া, সবাই বর্ষা চৌধুরীর পেছনে ঘুরে। আপনি যেহেতু দীর্ঘ সময় তার সাথে একসাথে ছিলেন, ঘনিষ্ঠতা ছিল, দীর্ঘ সময় না ভাই, মানে যতটুকুই ছিলেন, দীর্ঘ একটা পথ পাড়ি দিয়েছেন, বেশ ঘনিষ্ঠতা ছিল। আসলে তার মধ্যে এমন কি আছে যেটা বাংলাদেশের সুন্দরী মেয়েদের মধ্যেও নেই? সে আপনাকে বশ করার জন্য, সে আপনাকে বশ, যতক্ষণ আপনি বশ না হবেন, মানে বশ বলতে কি তো বুঝেন, মানে যতক্ষণ আপনি তার পক্ষে না যাবেন, ততক্ষণ আপনাকে কিভাবে কনভিন্স করতে হয় সেটা সে বুঝে। সব দোষ নন্দ ঘোষ, সব দোষ বর্ষা চৌধুরীর। আপনার কি কোনো দোষ ছিল না? বউ বাচ্চা রেখে বর্ষা চৌধুরীর সাথে এত বেশি ঘনিষ্ঠ হলেন, তখন কি মনে হয়নি যে একটা দোষী মেয়ের সাথে আছেন? হ্যাঁ, আমি যদি মিডিয়াতে কাজ না করতাম, আমি যদি ফটোশুট না করতাম, তাইলে এই কথাটা আপনারা দর্শকরা বলতে পারতো যে এই ছেলেটা তো মিডিয়ার কেউ না, এই ছেলেটা তো প্রোডিউসার না, এই ছেলেটা তো মিডিয়াতে কোনো কাজ করে না, তাহলে তো বউ বসারি ওখানে কেন গেল? আমি তো তার সাথে কাজ করতে গেছি, কাজ করতে যে আমি ব্ল্যাকমেলের শিখে রয়েছি। আচ্ছা, তার কাজ করতেছে, আপনি ব্ল্যাকমেলের শিকার হয়েছেন। যাই হোক, আমরা একটা গেম সেগমেন্টে যাবো, অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে। ভিউয়ার, চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট র্যাপিড ফায়ারে। র্যাপিড ফায়ার, ঝটপট প্রশ্ন, ঝটপট উত্তর। ঠিক আছে, একেবারে এক কথায় উত্তর। প্রথম প্রশ্ন, কার সাথে রোমান্টিক ডেটে যেতে চান? আমি আমার ওয়াইফের সাথেই যেতেছি এখন থেকে। সুযোগ পেলে কার গালে থাপ্পড় মারতে চান? সুযোগ পেলে সত্যি বর্ষা চৌধুরীর গালে একটা থাপ্পড় মারতে চাই। জীবনের সবচেয়ে বড় ভুল কি? বর্ষা চৌধুরীর পাশে দাঁড়ানো। কে বেশি রোমান্টিক, আপনি নাকি বর্ষা চৌধুরী? অবশ্যই আমি। কতবার ডেট করে স্ত্রীর কাছে ধরা খেয়েছেন? একবারই। আপনার স্ত্রীকে দেওয়া এক্সপেন্সিভ গিফট কি ছিল? আমার 10তলা বাড়িটা। আপনার প্রিয় নায়িকাকে? এখন আমার ববি ম্যাডাম সবচেয়ে প্রিয়, কারণ তার সাথে কাজ করতেছি। আপনার এক্সের সাথে দেখা হলে কি করেন? তার সাথে দেখা হয় না, তার এখন 2টা বেবি আছে, 2টাই ছেলে। আচ্ছা, র্যাপিড ফায়ার শেষ, আবার প্রশ্নে চলে যায়। আপনি একটা কথা বললেন যে কে বেশি রোমান্টিক, বর্ষা চৌধুরী নাকি আপনি? আপনি বলেন আপনি। বর্ষা চৌধুরী যে রোমান্টিক না, এটা আপনি জানলেন কিভাবে? কারণ বর্ষা চৌধুরী যখন আমাকে নক দেয়, তখন আমি রোমান্টিক বলেই তো সে আমাকে চয়েস করছে, নাহলে তো এতগুলো স্বামী রেখে আমাকে চয়েস করলো নইলে। তার মানে তাদের মধ্যে অনেক কিছুই ছিল যেটা ক্যামেরার সামনে আমরা জানতে পারি না না। যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে আসি। বিয়ের পরে ছেলেরা পরকীয়া করার অন্যতম কারণ কি? বিয়ের পরে ছেলেরা সবাই তো পরকীয়া করে আপনি না, তো করেছেন। ব্ল্যাক ম্যাজিকের পাল্লায় পড়ে গেছিলাম আর কি, আর বেরিয়ে কিছু না। ব্ল্যাক ম্যাজিকের পাল্লায় পড়ে বর্ষা চৌধুরীর সাথে আপনার প্রেম ছিল? তার মানে প্রেম ছিল না, আমি কোনোদিন তাকে বলিনি আই লাভ ইউ। ঘনিষ্ঠতা তো হয়েছিল। ঘনিষ্ঠতা বলতে যেটুক একজন বন্ধুর সাথে যেরকম হয়, এরকম এর বাইরে আর কিছু না। বন্ধুর সাথে আবার কেমন ঘনিষ্ঠতা? আছে না, বান্ধবীর সাথে ঘুরতে যাওয়া যায়, বান্ধবীকে নিয়ে যায়, বান্ধবী একটু ধরা যায়, বান্ধবী একটু গালে ধরা যায়, বান্ধবীর হাত ধরা যায়, এর বাইরে আর কিছু না। এরকম বন্ধুত্ব তো আমরা দেখিনি। এটা না না আছে, না না দেখেন না যে এটা ভুল কথা, দেখেন না যে এটা ভুল কথা, এটা স্ক্রিনে বলতেছেন কিন্তু অফ স্ক্রিনে তো বলতে পারবেন না। এটাই তো জাস্ট ফ্রেন্ডের উদাহরণ। এই ফ্রেন্ড এর বাইরে এসে তো বলছি একটা, মানে বর্ষা চৌধুরী আপনার জাস্ট ফ্রেন্ড ছিল? জাস্ট ফ্রেন্ড ছিল, জাস্ট আর ফ্রেন্ডও ছিল। আর সে জানতো যে মুন্না খান শুধু ফ্রেন্ড বললেই সে আমি যা চামো তাই দিব। আচ্ছা, যা যা চান তা তাই দিয়েছে, বা আপনিও দিয়েছেন, সে যা চেয়েছে, বুঝতে পেরেছি। একটা আপনাকে প্রশ্ন করবো এবার, সত্য উত্তর দিবেন। আপনার মাসিক ইনকাম কত টাকা? যারা বড় ব্যবসায়ী বা যারা প্রবাসী ব্যবসায়ী, তারা কত টাকা মাসিক ইনকাম সেটা বলতে পারবে না। আর কোনো প্রবাসী বিজনেসম্যানের টাকা পকেটে নিয়ে করে না। এবং বাংলাদেশি যারা ব্যবসায়ী, তাদের দেখবেন 5,000 টাকা অ্যাকাউন্টে আছে, কিন্তু তাদের কোটি কোটি টাকার সম্পত্তি আছে, তাদের কোটি কোটি বিজনেস আছে। ওরকম আমি কখনো হিসাব করে দেখিনি। এক মাসে সর্বোচ্চ কত টাকা? না, ওরকম আমি কখনো হিসাব করে দেখিনি। 1 কোটি? না, আরো বেশি আসে এক মাসে। 10 লাখ টাকার মতো এরকম হবে। যদি বলেন একবার বলতেই হবে, তো ওই জায়গা থেকে মিনিমাম সব দিয়ে 10 লাখ টাকা। ওই দিয়ে না, ইনকাম, ওই ইনকাম সবাইকে দেওয়ার পরে তো ইনকাম হবে। আপনার স্যালারি দেওয়ার পরে তো আমার কাছে থাকবে টাকাটা। ওই 10 লাখ টাকা দিয়ে আমার বউকে খাওয়াতে হয়, আমার মাকে খাওয়াতে হয়, আমার ভাইকে দিতে হয়, আমার সাহায্য করতে হয়, গার্লফ্রেন্ডকে দিতে হয়, হইতে পারে। ওই 10 লাখ থেকে আমার সাহায্য করতে হয়, ওইটা 10 লাখ টাকা দিয়ে আমার সিনেমা বানাতে হয়, ওই 10 লাখ টাকা দিয়ে মিউজিক ভিডিও বানাতে হয়, ওই 10 লাখ দিয়ে আমার নাটক বানাতে হয়, ওই 10 লাখ টাকা দিয়ে আমার প্রতি মাসে গার্লফ্রেন্ডকে কত লাখ টাকা দেন হাত খরচের জন্য, বা গার্লফ্রেন্ড সামলানোর জন্য প্রতি মাসে কত লাখ টাকা খরচ হয়? কোনো টাকাই দিইনি আমি, শুধু বর্ষা চৌধুরী দিছি টাকা, আর কাউকে টাকা দিইনি আমি জীবনে। অন্য গার্লফ্রেন্ডের নেন না।
নেয় না, ওদের গিফট টিপ দিচ্ছি এমনি এমনি এরকম খালি না। বর্ষা চৌধুরী গার্লফ্রেন্ড হিসেবে একটু বেশি টাকা নেয়। না বেশি না, ওর তো টাকাই ছিল মূলত টার্গেট, তার তো টাকাটাই মূলত টার্গেট যাকে ছিল। তাকে গার্লফ্রেন্ড বানাতে হয় না। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যদি মিডিয়াতে থাকে তো ভালো একজন অভিনেতা হিসেবে দেখতে চাই। ওকে, আপনার জীবনের এমন একটা সিক্রেট বলুন যা এখন পর্যন্ত কেউ জানে না। আমার সিক্রেট আমি কাউকে বলতে চাই না, ওটা আমি নিয়ে নিতে চাই। একটা তো বলতে হবে। না ওই যে বললাম না, আমার সিক্রেট আমি কাউকে এটা তো বলতে চাই একটা না। টাস্ক, এটা একটা দিতে হবে আপনাকে সিক্রেট। আমি আমার বউকে বলতে চাই সরি। আর জীবনও পরকিয়া করবেন না। না পরকীয়া না, আসলে আমি যে ব্ল্যাকমেলের শিকার হয়েছি সেটা তুমি জানো, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। অন্তত বাচ্চা দুটোর পাশে থাকো, আমার পাশে থাকো। এটা তো সত্য হলো না, মানে সিক্রেট হলো না, এটা তো আপনার বউকে এইটাই সিক্রেট, যেটা আমি এখনো বলি না তাকে, এইটাই সিক্রেট। এটা তো সিক্রেট হলো না, এটা আপনার বউয়ের কাছে আপনি ক্ষমা চাইলেন পরকিয়া হ্যাঁ, আর করার আমি এটুকু জন্য। বলতে চাই, আমার বউকে আমি এটুকু বলতে চাই, আমার ফ্যামিলি, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারাই আছে আমার পাশে সবাই, আমি মিডিয়াকে ভালোবাসি, আমি মিডিয়াতে থাকতে চাই, আমি অভিনয় ভালোবাসি। না হলে আজকে তোমরা দেখো আমার কাজ করে তোমরা 10টা 12টা বাড়ির মালিক হইছো, আর আমি কিন্তু টাকা শহরে 2-3টা 4টা বাড়ির মালিক এরকমই পড়ে আছি শুধু মিডিয়ার কারণে। আমি মিডিয়াতে থাকতে চাই এবং এই জীবনের শেষটুক সময় পর্যন্ত মিডিয়াতে থাকতে চাই, মিডিয়ার মানুষের পাশে থাকতে চাই। জীবনের এই বয়সে এসে বর্ষা চৌধুরীর সাথে প্রেম করার জন্য কট খেয়ে গেছে মুন্না খান। যাক, আমরা এখন কট তো খাইছি, এটা শিওর, এটা তো এটা অস্বীকার করার মতো কিছু নেই। যাক, শেষ পর্যন্ত মুন্না খান স্বীকার করলো। আমরা একটা মজার গেম সেগমেন্টে চলে যাই। ভিউয়ার্স, চলে যাচ্ছি অ্যাক্টিং রাউন্ডে। চারটার মধ্যে একটা সিলেক্ট করুন। এই দেখেন আমার বসের নাম এসে পড়ছে, শাকিব খানের নাম। আমি কি, এটা তো আপনারা দেখছেন অন স্ক্রিনে, ঠিক আছে, যে আমাদের দেশের গর্ব। শাকিব খান আছে বলেই বাংলা সিনেমা পূর্ণতা পাইছে মনে করি লাস্ট পর্যায়ে একবারে, নাইলে হয়তো এটা হারাই যেত। এবার ডায়লগ এটা কি বর্ষা চৌধুরীর বলবো নাকি? বলতে পারেন আপনার ইচ্ছা। আচ্ছা, না থাক, কাউকে উল্লেখ করেই বলার দরকার নাই। তোর বোধহয় জানা নাই, বনে শুধু বাঘই থাকে না, সিংহও থাকে। আরে বাবা, দিতে পারেন। এবার আরেকটা আবার আরেকটা, এটা স্ক্রিনে দিতে হবে। হ্যাঁ, এটা আমাদের এটাই তো আছে তো। আমি থেকে বাবা বলে ডাকি, মিশে সদাগর ভাই তার নামটা আছে। নাম আমার টাটা, আমি মার্বেল দিয়ে করি মানুষের চান্দি ফাটা। এটা একটা মিশে সদাগর ভাই ডায়লগ ছিল, এই দেখেন। বাহ, ওকে, থ্যাংক ইউ। এখন বলেন, আজ শো করে কেমন লাগলো? ভালো? মানুষ মাত্রাই ভুল হয়, আর সেই ভুলকে শুধরে নিয়ে যে সামনে আগাতে পারে সেই আসলে মানুষ। আর দিন শেষে আমরা আপনাদের জন্যই কাজ করি, আপনাদের বকা, আপনাদের গালি শোনার পরে আমরা নিজেকে নতুন করে গড়ার চেষ্টা করি। সেই জায়গা থেকে আমি যে ভুলটা করেছি সেটা আমাকে সামনের দিকে অনেক কিছু শিখিয়ে নিবে ইনশাল্লাহ, আশা করি। সামনে আমার আপকামিং 7টা সিনেমা আসতেছে, 7টা সিনেমা স্ক্রিপ্ট রেডি অলরেডি। 2টা সিনেমা অর্ধেক 50% হয়ে গেছে। একটা সিনেমা আমরা সামনে তসনাসের মুভি শুটিং শুরু করব। অলরেডি আপনারা পোস্টার দেখছেন, প্রথম প্রমোশন দেখছেন। তো আশা করি আমার পাশে থাকবেন, এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেদিন আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, আজ আপনি এসেছেন, খুব সুন্দর একটা আড্ডা দিলাম আমরা। ভিউয়ার্স, ফ্ল্যাশ টক সিজন 2 থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্ল্যাশ টকের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।